বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা কখনো রক্তের বন্ধন নয়, তবু হৃদয়ের গভীরে গেঁথে যায় চিরদিনের মতো। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দুই বন্ধু এক আবেগময় গল্প, যেখানে দুই বন্ধুর সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া জীবন আর মানসিক টানাপড়েন একসাথে গাঁথা হয়েছে। ভালোবাসা, অভিমান, স্মৃতি আর বিচ্ছেদের মিশ্রণে তৈরি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যাবে মনের গভীরে। চলুন শুনে নি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি দুই বন্ধু রূপকথার গল্প চ্যানেলে। 9 মাসে 6 মাসে সত্যচরণ একবার করে আসেন বন্ধু সদাশিবের সঙ্গে দেখা করতে। দুজনেরই বয়স এখন 80 ছুঁই ছুঁই। সদাশিবের তুলনায় সত্যচরণ এখনও দেয় শক্ত সমর্থ আছেন। দিব্যি একাই হেঁটে চলে আসেন নারকেলডাঙ্গা থেকে ভবানীপুর। ভিড়ের ট্রামে বাসে চড়তে নামতেই বরং তার অসুবিধে হয়। হাঁটার অভ্যেসটা তার বরাবরের। সদাশিব নিজস্ব গাড়ি চালিয়েছেন যৌবন বয়সে থেকেই। একসময় তার স্টুডিবেকার গাড়ি ছিল। হাঁটা দূরের কথা, তিনি ট্রামবাসেও চেপেছেন জীবনে খুবই কম। হয়তো সেই কারণেই তার দুটো হাঁটুই গেছে। এখন সিঁড়ি দিয়ে একটুখানি উঠতেই প্রবল কষ্ট হয়। সেই জন্য তিনি 3 তলাতেই বসে থাকেন প্রায় সর্বক্ষণ। সত্যচরণের রোগা লম্বা চেহারা, হাতে সবসময় একটা ছাতা থাকে, সেই ছাতাটাই লাঠির কাজ করে। তিনি অবশ্য ধুতির বদলে প্যান্ট শার্ট পছন্দ করেন, বরাবর একটা বিদেশি কোম্পানিতে চাকরি করেছেন বলেই। এখন অবশ্য তার বড় ছেলেরই প্রায় রিটায়ার করার বয়স হয়ে গেল। সন্ধ্যের সময় তিনি ভবানীপুরে এসে বন্ধুর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে হাঁক দেন, সদাশিব, সদাশিব। এ বাড়ির কলিং বেল আছে, কিন্তু সে কথা মনে থাকে না সত্যচরণের। বরাবর এই রকম চিঁচিয়ে ডাকাই অভ্যেস। সদাশিবের বাড়িটা বেশ বড়। নাতি নাতনি ভাগ্নে ভাগ্নি নিয়ে প্রায় 20-22 জনের সংসার। প্রেসের ব্যবসা করে সদাশিব প্রচুর সম্পত্তি করেছেন। সেই ব্যবসা এখনও ভালোই চলছে। 2 ছেলে সেই ব্যবসা দেখে। কিন্তু এই বয়সেও সদাশিব সবকিছুর কর্তৃত্ব ছেড়ে দেননি। নিজে আর প্রেসে যেতে পারেন না, তবু ঘরে বসেই টেলিফোনে সব খবর নেন, নির্দেশ পাঠান। এখনও 5,000 টাকার বেশি অঙ্কের সই করার অধিকার শুধু তার একার। সত্যচরণকে এবারই সদাই চেনে, সবাই খাতির করে। তিনি এবাড়ির কর্তাবাবুর বন্ধু, একমাত্র প্রাণের বন্ধু বলা যেতে পারে। সদাশিবের সঙ্গে সত্যচরণের কোনো স্বার্থের সম্পর্ক নেই, ব্যবসার সম্পর্ক নেই। কোনোদিন তিনি সদাশিবের প্রেস থেকে বিনা পয়সায় নিজের নামে একটা প্যাডও ছাপাননি। বরং যেদিনই তিনি এ বাড়িতে আসেন 20-25 টাকার একটা মিষ্টির হাঁড়ি আনেন বাড়ির ছেলে মেয়েদের জন্যে। সন্ধ্যের পর সদাশিব বেশ কিছুক্ষণ পুজো আচ্চায় কাটান। 3 তলাতেই ঠাকুরের ঘর। উদ্দাত্ত কণ্ঠে স্তোত্রপাঠ করেন সদাশিব। এক সময় তার চোখ দিয়ে জল গড়ায়। তাঁদের পরিবার আগে ছিল শাক্ত, কিন্তু সদাশিব বৈষ্ণব হয়েছেন অনেকটা। তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। তার শোয়ার ঘরে মস্ত বড় একটা কৃষ্ণের ছবি। এই বয়সে অবশ্য সত্যচরণের ধর্মে মতি হয়নি। তার পুজো আচ্চার বালাই নেই। বাড়ি থেকে না বেরোলে তিনি সন্ধ্যের সময় থেকে একমনে টিভি দেখেন, একেবারে শেষ পর্যন্ত। 2 বন্ধুর স্বভাবে কিংবা জীবনযাত্রায় প্রায় কোনো মিলই নেই। তাদের আর্থিক অবস্থাও একরকম নয়, তবু প্রায় 50 বছর ধরে দুজনের বন্ধুত্ব টিকে আছে। কখনো বড় রকমের মনোমালিন্য হয়নি। বেশ কিছুদিন পরস্পরকে না দেখলে দুজনেই ছটফট করেন। 3 তলা সিঁড়ি দিয়ে উঠতে উঠতেও সত্যচরণ ডাকেন, সদাশিব, সদাশিব। বন্ধুর ডাক শুনলেই সদাশিব পুজোর ঘর থেকে বেরিয়ে আসেন, পুজো শেষ হোক বা না হোক। খুশিতে ঝলমল করে তার মুখ। তিনি হাত বাড়িয়ে বলে ওঠেন, এসো সত্যু, এসো, অনেকদিন পর এলে। তারপর তিনি বন্ধুকে নিয়ে শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেন। 2 বৃদ্ধের এমন কি গোপন কথা থাকতে পারে যা দরজা বন্ধ করে বলতে হবে? সদাশিবের ছেলেমেয়েদের ধারণা ওরা দুজনেই ওই সময় মদ খান। তা এই বয়সে এত ঢাকঢাক গুড়গুড়িরই বা দরকার কি? সদাশিব এবাড়ির বড় কর্তা, তিনি মদ খেলেই বা কে আপত্তি করবে? তার স্ত্রীও বেছে নেই। 2 ছেলেই নিয়মিত মদ্যপান করে। আজকাল বড় বড় কোম্পানির অর্ডার আদায় করতে গেলে পার্টি দিতে হয়, আর পার্টিতে কি মদ ছাড়া চলে? সদাশিবের ঘরের আলমারিতে সত্যি থাকে রকমারি মদের বোতল, কিন্তু তিনি মাসের পর মাস মদ ছুঁয়েও দেখেন না। একমাত্র সত্যচরণ এলেই 2টি গেলাস নিয়ে বসেন। সে সময় তার ঘরে অন্য কারোর ঢোকা নিষেধ। সত্যচরণ জীবনে কখনো 2 পেগের বেশি মদ্যপান করেননি এক বৈঠকে। নেশা করার প্রশ্নই ওঠে না। তিনি আবার হেঁটে ফেরেন নারকেলডাঙ্গা থেকেই। কোনোদিন তাকে কেউ বেচাল হতে দেখেনি। এত দূর থেকে আসেন তিনি, সদাশিবও তাকে দেখলে যথার্থ খুশি হন। তবু 2 বন্ধুর গল্প করার ধরনটা অদ্ভুত।
প্রথমে পারিবারিক কুশল প্রশ্ন, তারপর দুজনের শারীরিক খবরাখবর তো বিনিময় হবেই, তাও বেশ সংক্ষেপে এবং মৃদু গলায়। তারপর দুজনেই চুপ। এই বয়সে বোধহয় অনেক কিছু বোঝাবুঝি হয়ে যায়, মুখে আর কিছু বলার দরকার হয় না। অনেকক্ষণ পর, দ্বিতীয় পেগ প্রায় অর্ধেক শেষ করার পর সদাশিব হঠাৎ বলে ওঠেন, তাহলে ওটা কুকুরই ছিল, কি বলো সতু? সত্যচরণ মাথা দোলাতে দোলাতে উত্তর দিলেন, না হে, অত ছোট প্রাণী তো নয়, কুকুর হবে কি করে? সদাশিব আরও জোর দিয়ে বললেন, অনেক বড় সাইজের কুকুরও হয়, মনে করো ওটা অ্যালসেশিয়ান। সত্যচরণ বললেন, ওই ধারধারা গোবিন্দপুরে কে অ্যালসেশিয়ান পুষবে? অত রাতে লোকের পোষা দামি কুকুর রাস্তায় ছাড়া থাকবেই বা কেন? সদাশিব ব্যগ্রভাবে বললেন, তবে কি গাধা? হ্যাঁ, গাধাই হবে নিশ্চয়, ওদিকে ধোপা টোপারা থাকে। সত্যচরণা কিছু না বলে মুচকি মুচকি হাসেন। এবার তার ওঠবার সময় হয়েছে। বছরের পর বছর ধরে দুই বন্ধুর প্রায় এই একই ধরনের আড্ডা চলে আসছে। শেষের দিকে উত্তেজিতভাবে সদাশিব বন্ধুর হাত চেপে ধরে বলতে থাকেন, আমি বলছি ওটা গরু ছিল না, গাধা কিংবা কুকুর, এমনকি ছাগলও হতে পারে। সদাশিব ব্যাকুলভাবে বলেন, বিশ্বাস করো সতু, আমি গোহত্যা করিনি, আমি নিজের চোখে দেখেছি। প্রায় ২৫ বছর আগের একটা ঘটনা। তখন সদাশিবের একটা বাগানবাড়ি ছিল মধ্যম গ্রামে। সেই বাড়িটা এখনও তার আছে, তবে বাগান আর নেই, ভাড়া দেওয়া হয়ে গেছে। মাঝে মাঝে শনিবার সন্ধে সদাশিব বন্ধুবান্ধব নিয়ে সেই বাগানবাড়িতে যেতেন ফুর্তি করতে। মেয়েঘটিত দোষ তার ছিল না, গান বাজনার খুব শখ ছিল। ওইখানে মদ্যপানের সঙ্গে গান বাজনারই চর্চা হতো। একবার বেশ রাত হয়ে গিয়েছিল, তা প্রায় 11:30 হবে। সত্যচরণকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফিরছিলেন সদাশিব। ঈষৎ নেশা হলেও তার হাতে স্টিয়ারিং ঠিক ছিল। কথা বলছিলেন একটু বেশি, সিগারেট টানছিলেন ঘন ঘন। গঙ্গানগরের মোড়টার কাছে গাড়ি ঘোরাতে যাবেন, এমন সময় আচম্বিতে সাদা সাদা মতন কি একটা দৌড়ে এলো রাস্তার মাঝখানে। সদাশিব ব্রেক কষতে একটু দেরি করে ফেললেন। অত ভারী গাড়িতে মোড়মোড় করে হাড় ভাঙা শব্দ হল। সদাশিব হতবুদ্ধি হয়ে গিয়ে বলেছিলেন, কি হলো সতু, কি হলো, কি চাপা দিলাম? একটু দূরেই মাঠের মধ্যে যাত্রাপালা হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে মঞ্চটা। নাকি নাকি গলায় পুরুষেরা ফিমেল পাঠ করছে। তখনও যাত্রায় আসল মেয়েদের নেওয়াটা চল হয়নি। কয়েক হাজার লোক মুগ্ধ হয়ে শুনছে সেই যাত্রা। তারা ব্রেক কষার কর্কশ শব্দটা শুনতে পেয়েছে। এই বুঝি তেড়ে তেড়ে আসবে দলে দলে মানুষ। সামান্য একটা ছাগল চাপা দিলেও এখন লোকে ১০০-২০০ টাকা দাবি করে। পাড়ার কুকুর মরলেও তাদের শোক উথলে ওঠে। সত্যচরণ বন্ধুকে একটা ঝাঁকুনি দিয়ে বলেছিলেন, থেমে রইলি কেন, লোকের হাতে মার খেয়ে মরবি যে, শিগগির স্টার্ট দে। সদাশিব তবু ফ্যাল ফ্যাল করে চেয়ে বলেছিলেন, কি চাপা দিলাম? সত্যচরণ ব্যস্ত হয়ে বলেছিলেন, ওটা একটু গরু, শিগগির চল। যাত্রা শ্রোতারা রাস্তায় পৌঁছা গিয়ে দাগেই সদাশিব স্টার্ট দিলেন আবার। হুঁশ করে বেরিয়ে গেলেন। কয়েকজন লোক ইট ছুঁড়ে মেরেছিল, তাও গাড়িতে লাগেনি। বিপদ হল না আর কিছু, কেউ কিচ্ছু জানতে পারল না। তারপর থেকেই সদাশিব নিজে গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন। বাড়িতে এখন দুজন ড্রাইভার। মধ্যমগ্রামে সেই বাড়িতে আর কখনো ফুর্তি করতে যাওয়া হয়নি। সদাশিব বিশ্বাস করেছিলেন যে তিনি একটা গরুকে চাপা দিয়েছিলেন। এমন কিছু নয়। বছর কয়েক পরে তার মনে খটকা লাগল, গোহত্যা তো মহাপাপ, তার প্রায়শ্চিত্ত করা উচিত। কিন্তু সত্যিই কি সেটা গরু ছিল? সত্যচরণের মুখের কথা ছাড়া আর কি প্রমাণ আছে? গরু চাপা দিলেও পাবলিক রেগে যায়, গাড়িতে তাড়া করে। সেই জন্যই কি সত্যচরণ বলেছিলেন গরুর কথা? কিন্তু একটা ধোপার গাধাকে যদি চাপা দেওয়া হয়, সে রাগ করে তেড়ে আসবে না। কিংবা যদি কারুর বাড়ির পোষা কুকুর হয়, অনেক সময় পাড়ার একটা নিরীহ কুত্তাও কিছু মানুষের বড় ন্যাওটা হয়ে যায়। সেই কুকুরটা অপঘাতে মরলেও তারা দুঃখ পায়। সেই দুর্ঘটনার কথা সদাশিব এ পর্যন্ত আর কারোকে ঘুণাক্ষরেও বলেননি। শুধু সত্যচরণ ছাড়া আর কেউ জানে না। সত্যচরণও নিজে থেকে কখনো তোলেন না সেই প্রসঙ্গ। গরু চাপা দেওয়ার জন্য প্রায়শ্চিত্ত করলে তো স্বীকার করা হয়েই গেল যে তিনি গোহত্যা করেছেন। সারা জীবন সেজন্য কি একটা অনুশোচনা থেকে যাবে না? কিন্তু কুকুর কিংবা গাধা হলে প্রায়শ্চিত্তও করার প্রশ্ন নেই, অনুশোচনাও হবে না। একমাত্র সত্যচরণই পারে সেইটা ঠিক করে দিতে। কিন্তু সত্যচরণ সেই যে একবার গরু বলেছে, আর কিছুতেই ফেরাবে না সে কথা। সত্যচরণের ছেলের বিয়ের সময় সদাশিব তার বরাননগরের একটা ছোট বাড়ি তাকে উপহার দিতে চেয়েছিলেন। সত্যচরণ হেসে বলেছিলেন, পাগল নাকি, তোর বাড়ি নিতে যাব কেন সদু? ছেলের যদি যোগ্যতা থাকে সে নিজেই একদিন বাড়ি করবে। সত্যচরণ চাকুরিজীবী ছিলেন, চিরকাল ভাড়া বাড়িতে কাটিয়ে গেলেন। তার ছেলেও আজও বাড়ি করতে পারেনি।
সত্যচরণের ছোট মেয়ের সঙ্গে সদাশিব নিজের মেজ ছেলের বিয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন। দুই পরিবারে জাতেরও অমিল নেই, থাকলেও সদাশিব বোধহয় গ্রাহ্য করতেন না। বন্ধুর চেয়ে বড় জাত আর হতে পারে নাকি? সে বিয়ের ব্যাপারে সত্যচরণ উৎসাহও দেখাননি, আপত্তিও করেননি। পরে জানা গেল সেই মেয়ে তার বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুকে পছন্দ করে বসে আছে। সত্যচরণ মেয়েকে শাসন করে সেই সম্পর্ক ভেঙে বন্ধুর ঘরে কন্যা দেওয়ার জন্য কোনো উদ্যোগ নিলেন না। মেয়ে সেই সহপাঠীকে বিয়ে করেই দিল্লি চলে গেল। সত্যচরণের মতিগতি বোঝা বড় শক্ত। মাঝে মাঝে সদাশিবের সন্দেহ হয়, তিনি গোহত্যাকারী এই ভেবেই কি সত্যচরণ তার মেয়ের বিয়ে দিতে চাইল না এ বাড়িতে? তার বন্ধু কি তাকে মনে মনে ঘৃণা করে? কিন্তু সত্যচরণ নিজে থেকেই তো আসেন এই বাড়িতে বন্ধুর খোঁজ নিতে। এক শীতকালে সন্ধেবেলা সত্যচরণ আবার নারকেলডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে এলেন ভবানীপুরে। এসে দেখলেন সদাশিবের বাড়িতে যেন কিসের হুলুস্থুল। বাড়ির সামনে দুখানা অন্য লোকের গাড়ি, কিছু লোক ব্যস্ত হয়ে বাড়ির মধ্যে আসছে যাচ্ছে, বৈঠকখানায় বসে আছে এক দঙ্গল লোক। সত্যচরণ রাস্তা থেকে বন্ধুর নাম ধরে ডাকবার আগেই সদাশিবের মেজ ছেলে আদিত্য হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, এই যে সত্য কাকা, আপনি এসে গেছেন? আপনার বাড়িতে টেলিফোন করেও লাইন পাইনি, একজন লোক পাঠাচ্ছেনুম। সত্যচরণ বিপদের গন্ধ পেলেন। তবে কি এরই মধ্যে সব শেষ? আদিত্য বলল, আজ বেলা 11টায় বাবার হার্ট অ্যাটাক হয়েছে। কলকাতার সবচেয়ে বড় দুজন স্পেশালিস্টকে ডেকে এনেছি, কিন্তু কি মুশকিল বলুন তো। একজন বলছেন এই অবস্থায় রিমুভ করাটা খুব রিস্কি, আর একজন বলছেন নার্সিংহোমে নিয়ে না গেলে ঠিক চিকিৎসা হবে না। এখন কি করি বলুন তো। এদিকে বাড়ির সবাই আর আত্মীয়জনরাও দুরকম বলছেন। বড়দা এখানে নেই, সব দায়িত্ব আমার। এখন যাচ্ছি একজন থার্ড ডাক্তারের ওপিনিয়ন নিতে। সত্যচরণ জোর করে নিজের মতামত জাহির করেন না। তাছাড়া এসব ব্যাপারে ডাক্তারই ভালো বুঝবে। তিনি একটুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার সঙ্গে কি দেখা করা যাবে? দেখা করা ঠিক হবে? আদিত্য বলল, এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু আপনি চলে যাবেন না। বুকে ব্যথার সময় বাবা বারবার আপনার কথা বলছিলেন, আপনি বরং বাবার কাছে গিয়ে একটু বসুন। সত্যচরণ সিঁড়ি দিয়ে উঠে এলেন ধীরে ধীরে। তিনি ভাবলেন, যথেষ্ট বয়স হয়েছে সদাশিবের। নার্সিংহোমে, হাসপাতালে যাওয়ার আর কি দরকার? বাড়িতে আপনজনদের মুখ দেখতে দেখতে শান্তিতে চলে যাওয়াই তো ভালো। তার মনে হল, এবার বোধহয় তারও দিন ঘনিয়ে এসেছে। গরম নেই আর তেমন, একটু বরং ঠান্ডা ঠান্ডা ভাবই পড়েছে। তবু সদাশিবের শিয়রের কাছে বসে পুরনো আমলের ঝালর দেওয়া পাখা দিয়ে বাতাস করছে তার এক বধূমাধু। অন্য এক বধূমাধু সদাশিবের পায়ের পাতায় হাত বুলিয়ে দিচ্ছে। এর কোনোটাই দরকার নেই, তবু এসব সেবার চিহ্ন। সদাশিব উইল করে রেখেছেন কিনা তাই বা কে জানে। সত্যচরণ একটা চেয়ার টেনে বসলেন। সদাশিবের দুই বধূমাধু তাকে দেখে মাথায় ঘোমটা টানার একটা ভঙ্গি করল। এ বাড়িতে এখনও এইসব তোথার চল আছে। সদাশিব চলে গেলে আর থাকবে না। চিত হয়ে চোখ বুজে শুয়ে আছেন সদাশিব, মুখে স্পষ্ট আসন্ন মৃত্যুর রং। তবে আজকালকার কড়া ওষুধে এই অবস্থা থেকেও অনেকে বেঁচে উঠে আরও ২-৪ বছর হেসে কেড়ে কাটিয়ে যায়। প্রায় আধ ঘণ্টার মধ্যেই সদাশিবের জ্ঞান ফিরে এলো, বা ঘুম ভাঙল। চোখ মেলেই সত্যচরণকে দেখে তিনি স্পষ্টত খুশি হয়ে উঠলেন। দুই বধূমাধকে তিনি ঘরের বাইরে যেতে বললেন। তারা কিছুটা আপত্তি জানিয়েও চলে যেতে বাধ্য হল। সত্যচরণকে আরও কাছে আসার ইঙ্গিত করে সদাশিব ফিসফিস করে বললেন, তোকে কেউ খবর দিয়েছে? সত্যচরণ চেয়ারটা টেনে এনে বললেন, না, আমি আগে খবর পাইনি, এমনিই চলে এলাম। সদাশিব বললেন, আমি আজ সারাদিন তোকে মনে মনে ডেকেছি, তাই তুই আসতে বাধ্য হয়েছিস সতু। তুই না এলে মরেও শান্তি হতো না। দরজাটা বন্ধ করে দে। ওই আলমারিতে দেখ, হুইস্কি আছে, গ্লাস আছে। বন্ধু এতখানি অসুস্থ, সেই অবস্থায় তার পাশে বসে সত্যচরণ মদ্যপান করবেন? এ কি অদ্ভুত প্রস্তাব! সত্যচরণ মাথা নেড়ে বললেন, না, আজ আর ওইসবের দরকার নেই। সদাশিব কাতরভাবে বললেন, তুই একটু খাস হতু, তাতে আমার তৃপ্তি হবে। এতকাল আমরা একসঙ্গে, আজ তুই শুধু শুধু বসে থাকবি, তা কি হয়? সত্যচরণ দৃঢ়ভাবে বললেন, সে প্রশ্ন ওঠে না। তুই ভালো হয়ে উঠ, তারপর আবার আমরা একসঙ্গে বসে খাব। সদাশিব বললেন, ভালো উঠাবে, হ্যাঁ, কিন্তু যদি এ যাত্রা না উঠি, মাথায় একটা পাপের বোঝা নিয়ে চলে যাব। সতু, এখন অন্তত সত্যি করে বল, ওটা কি গরুই ছিল, না অন্য কোনো জানোয়ার? সত্যচরণ চুপ করে রইলেন। সদাশিব মাথাটা একটু উঁচু করে বললেন, সতু, একবার সেদিনের ঘটনাটা ভালো করে ভেবে বল। সত্যচরণ তবু চুপ করে রইলেন।
মধ্যমগ্রাম থেকে সেই রাতের ফেরার ঘটনাটা তিনি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সদাশিব দুর্বল হাতখানি উঠে বন্ধুর গায়ে রেখে বললেন, আর কেউ না জানুক, তুই তো জানবি আমি গোহত্যার পাপ মাথায় নিয়ে পৃথিবীর থেকে চলে যাচ্ছি, কিন্তু তোর তো ভুল হতেও পারে। সেদিন অন্ধকার রাত ছিল, অমাবস্যার ঠিক পরের দিন। সত্যচরণ একদৃষ্টে বন্ধুর মুখের দিকে চেয়ে রইলেন। মৃত্যুপথযাত্রীকে যে কোনো কথা বলে সান্ত্বনা দিতে দোষ নেই। তিনি মৃদু হেসে বললেন, তোর সঙ্গে আমি এতকাল ঠাট্টা করতাম রে, সেটা ছিল আসলে একটা গাধা। কুকুর-টুকুর না, গাধা, স্পষ্ট দেখেছি। তুই গোহত্যা করিসনি, গাধারা তো এরকম মরেই। একটি তৃপ্তির নিঃশ্বাস ফেললেন সদাশিব। দু চোখ দিয়ে গড়িয়ে এলো জল। একটুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি তোষকের তলা থেকে টেনে বের করলেন একটা খাম। তার মধ্যে অনেক কালের পুরনো একটি মলিন খবরের কাগজের কাটিং। সেটা সদাশিব ছিঁড়ে ফেলল টুকরো টুকরো করে। তিনি যে গোহত্যা করেননি তার অকাক্ত প্রমাণ তিনি এতদিন তার কাছে জমা ছিল। ওই কাগজের কাটিংটা সত্যচরণের চেনা, তার কাছেও একটা আছে। ওই কাগজে ছাপা হয়েছিল গঙ্গানগরের মোড়ে সেই নিহত যুবকটির ছবি।